ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিটাই বাতিল করে দেওয়া হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সব কিছু আপনি মুখস্থ তুলে ধরেন, অবশ্য দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে তো কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে। বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতার সামিল। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছেন। আর বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। 70% গণভোটের রায় আজ বুঝছেন না, গতকাল বুঝেন নাই, তার আগের দিনও বুঝেন নাই, কালকেও হয়তো বুঝবেন না, পরশু হয়তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তারপরের দিন কিংবা তারপরের দিন এই গণভোট বুঝবেন, মানবেন, এই বাংলাদেশের মানুষ তা বাস্তবায়ন করেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। আমি খুব ছোট কর্মী 24শে জুলাই আন্দোলনের। আমি এরকম চিকিৎসক, এরকম অনেক আহতদেরকে দেখেছি, এবং এই ব্যান্ডেজ পরা মাথায়, চোখে, হাতে, বুকে, গলায়, পায়ে যখন পুলিশরা দেখতো, এদেরকে দেখে তারা তাদের 100 কিংবা 1000 বন্দুকের নলকে যত ভয় করত, এক একটা ব্যান্ডেজকে তারা তার কয়েক শত কোটি গুণ তারা ভয় করত। এবং আমি লক্ষ্য করতাম এই আহতদেরকে আমরা বলতাম আপনারা পিছনের কাতারে থাকেন। তারা বলতো যে আমাদের তো শেষ, আমরা শেষ হতে এসেছি, আমরা শেষ হব, আমরা শেষ হয়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় ভাই একটা চোখ হারিয়েছেন, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই সময় এরকম চোখগুলো না হারালে, অন্ধ না হলে আমাদের বাংলাদেশটা 2024-এর 5ই আগস্টে আলোর দিকে না ফিরে আর একটা গভীর অন্ধকারের দিকে প্রবেশ করত। এই চোখগুলো আমাদের নতুন আলো দিয়েছে, এই পাগুলো আমাদের বাংলাদেশটাকে নতুন করে আবার দাঁড়াতে শিখিয়েছে। কিন্তু আফসোস কি জানেন, এই যে আজকে ডকুমেন্টারিগুলো দেখানো হয়, সরকার 2026-এর 12ই জানুয়ারি নির্বাচনের পর উচিত ছিল এই সকল ঐতিহাসিক দলিলগুলো প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল এবং কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোর সামনে ফটো গ্যালারি করে এই সমস্ত বীর চিকিৎসক এবং তাদের চিকিৎসা সেবাকে জাতির সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা তা লক্ষ্য করেছি তার বিপরীতটা। কি বিপরীত লক্ষ্য করেছি? সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে তার কর্মীদেরকে দিয়ে আমাদের সেই সময় জুলাই যোদ্ধারা যে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে এক একটা স্লোগানের বারুদে এই জুলাই আগস্টের অভ্যুত্থান করেছিল, সেই জুলাই আগস্টের বারুদের যে স্লোগান সেগুলোকে মুছে দিয়ে সেখানে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু ন্যাচারাল সিনারি তুলে দিয়ে এমনভাবে বোঝাতে চেয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধাদের সেই সময়ের স্লোগানের চেয়ে এখন এই সিনারিগুলো গুরুত্বপূর্ণ। এর পিছনে মূল কথা হচ্ছে তারা জুলাইয়ের সেই স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়। আপনারা ভুলিয়ে দিতে চান কেন? সবাই মিলেই তো ভূমিকা রেখেছেন। আমি এটাও দাবি করি এই 3 মিনিট 5 মিনিট 7 মিনিটের ডকুমেন্টারি দেখাতে গিয়ে আমরা এখানে, আমি বক্তৃতা দিতে চাই না, আমি স্লিপ দিয়েছি, আমি বক্তৃতা করব না, বরং এই ডকুমেন্টারিগুলো দেন। সাংবাদিক বৃন্দ সবাইকে জন্য বলছি না, কারো জন্য বলছি। কেউ মনে করছেন একটু পরে আসলে বক্তৃতা দেন, বক্তৃতা দিলে আমরা আমাদের মূল কভারেজটা পেয়ে যাব। হ্যাঁ পাবেন, ঠিকই আছে, এটা মূল্যবান। কিন্তু যেই কথাগুলো আজকে এখানে আমরা তুলে ধরতে চাই, যেই ডকুমেন্টারিগুলো দেখানো হচ্ছে, এই ডকুমেন্টারিগুলো ঠিকই এখানে ঘন্টার পর ঘন্টা দেখে লাভ হবে না। এই ডকুমেন্টারির ঐতিহাসিক দলিলগুলো আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের আগামী দিনে ধারণ করার জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত করা ছাড়া এর কোনো বিকল্প নেই।
কি সিলেবাসে অন্তর্ভুক্ত করবেন? ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিটাই বাতিল করে দেওয়া হয়েছে। কি অন্তর্ভুক্ত করবেন? অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা তো আমরা বর্তমান সময় লক্ষ্য করছি না। বরং আমরা দেখছি, আমরা বহু আগে বলেছিলাম, যেই ফ্যাসিস্টের দোসর জনাব রাষ্ট্রপতি, প্রথম থেকে আমরা বলেছি, তার বক্তব্যের সময় বিরোধী দল সংসদ সদস্যগণ ওয়াক আউট করেছিলেন। আপনারা অত্যন্ত হাস্যোজ্জ্বল ভাবে শুধু বক্তব্যই দেন না, আপনারা টেবিল চাপিয়েছেন। আচ্ছা, তাহলে এখন তাকে বিদায় করলেন কেন? কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। কারণ তার মাধ্যমে অনেক কিছুর অনুমতি নিয়ে এই সমস্ত আমাদের তরুণ যুবকদের উপরে গুলি চালানো হয়েছে। না হলে তার একটা অর্ডারে এই সমস্ত গুলি বন্ধ হয়ে যাওয়া সম্ভব ছিল। হয় নাই তো। আমার এমন রাষ্ট্রপতি আসবে যদি তাকে গ্রেপ্তার করা না হয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি, কমা, সেমিকোলন সব কিছু আপনি মুখস্থ তুলে ধরেন। অবশ্য দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে তো কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে, মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে, অপেক্ষা করুন। আমি এই কথা বলছি এই জন্য, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আজকে ফ্যাসিস্টের দোসরকে আপনারা সরালেন। এই চিকিৎসক বৃন্দ যারা সেদিন চিকিৎসা দিয়েছে, আমি নিজে সেদিন সাক্ষী। আমাদের গাড়ি ব্যবহার করতে পারি নাই, অ্যাম্বুলেন্সে করে রুগীর সাথে গিয়েছি মাস্ক পরে। সেখানে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা দিয়েছে, ওই সময় ফ্যাসিস্টের লোকেরা তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়েছেন। আর এই বর্তমান নতুন সরকার এসে ওই একই চিকিৎসকদেরকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আপনারা বদলি করে দিচ্ছেন। বোঝা যায় ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমি কথা বললে তো একটু বড় হয়ে যায়, শেষ করে দেই। আমরা শুনলাম বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন, আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতার শামিল। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছেন। সম্মানিত সুধী মণ্ডলী, শেষ কথা হচ্ছে, এই যে এত রক্ত, এত জীবন, এতগুলো সন্তান, এত ভাই হারালো, এই যে আমার বোন এসে এখানে কথা বলল, এই যে আমাদের চোখ হারা ভাই কথা বলল, এই যে আমাদের জীবন থেকে ফিরে আসা এক ভাই মৃত্যুর পথ থেকে ফিরে আসা কথা বলল, এই সমস্ত কিছুর মূল লক্ষ্য কি ছিল? আমরা একটা সংস্কার চাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা এর আগে বলেছিলাম, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামের কথা শুনলে তাদের মধ্যে ভয় তৈরি হতো। আর বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। অথচ 31 দফা সংস্কার নাকি তারাই রেডি করেছেন, তারাই সংস্কারের মূল হোতা এবং সংস্কারের মূল প্রবক্তা তারা। যদি তাই হয় তাহলে সংস্কারে হাত দিয়ে আজকে ফ্যাসিস্ট সরিয়েছেন। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, শুধু ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেষ হবে না, বরং এই চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিক ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, সচিবালয়ে সেখানে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার পরিবর্তে যারা বিগত ফ্যাসিস্টের লেহন করেছেন, তাদের তোষামোদি করেছেন, তাদেরকে আবার পুনরায় বসানোর সমস্ত চক্রান্ত সম্পন্ন করে এই কাজগুলো আবার নতুন এই ফ্যাসিস্ট সরকার শুরু করেছেন। আমরা সেই জায়গায় আশা করি এই কাজগুলো না করে আসেন দল মতের ঊর্ধ্বে উঠে সততা, দক্ষতা, মেধা এবং যোগ্যতাকে মূল্যায়ন করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে 2024-এর জুলাই আগস্টে আমাদের যে শহীদ, আমাদের যে আহত পঙ্গুত্ব বরণকারী, আমাদের যে রক্ত চোখের পানি, এত ত্যাগ এবং কোরবানির মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা ছিল, সংশোধন নয়, দাবি ছিল সংস্কার। একটা লাইন যদি চ্যালেঞ্জ করে বলে যায়, আমাদের সন্তানরা কোথাও রাস্তায় লিখে দাঁড়িয়েছিল সংশোধনের জন্য আন্দোলন।
সাংবাদিকদেরকে সাক্ষী করে বলছে চ্যালেঞ্জ, আমি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম সংশোধনের জন্য আন্দোলন। এটা যদি দেখাতে পারেন তাহলে সংসদে আমাদেরকে কেন বলেন সংবিধান কমিটিতে, সংবিধান সংশোধন কমিটিতে আসেন। সংশোধনের জন্য তো আন্দোলন হয় নাই, আন্দোলন হয়েছিল সংস্কারের জন্য। সুতরাং সংস্কার না করে সংশোধনের কথা বলে মূলত জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। চুপ্পুকে সরানোর কথা তো বললেন, এখন বুঝছেন তো কিছুদিন পরে। আমি আজ আর একটা কথা বলে শেষ করে দিয়ে যাই। 70% গণভোটের রায় আজ বুঝছেন না, গতকাল বুঝেন নাই, তার আগের দিনও বুঝেন নাই, কালকেও হয়তো বুঝবেন না, পরশু হয়তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন কিংবা তারপরের দিন এই গণভোট বুঝবেন, মানবেন। এই বাংলাদেশের মানুষ তা বাস্তবায়ন করেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা সারথি ছিলেন এই চিকিৎসকবৃন্দ। তাদের এই সেমিনারে আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।